হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির পার্ট 9 পড়ছি এবং আমরা একই কথা বলবো। আমি এবং তোমরা সবাই মিলে আজকের পড়াটায় 200% দেবো, যাতে করে আমরা সমস্ত শক্তি লাগিয়ে দিয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের যে ইচ্ছা এবং উন্নতির শিখরে যাওয়ার যে চেষ্টা সেটাকে আজকে সফল করে তুলব। এবং প্রতিদিনের মতো আবার বলছি, আগের ভিডিওগুলো তোমরা রেডি করে নাও, রেডি করে নিয়ে তারপর এই ভিডিওগুলো দেখো, তাহলে আরও ইমপ্রুভমেন্টটা বেশি তোমরা বুঝতে পারবে। চলে এসো, আজকে আমরা শুরু করছি অর্গানিক কেমিস্ট্রি পার্ট 9। আমরা শুরু করছি অর্গানিকের পার্ট 9 শুরু করছি আজকে। হ্যাশট্যাগ দিলাম পার্ট 9, অর্গানিক কেমিস্ট্রির আমরা পার্ট 9 আজকে শুরু করছি। দেখে নাও তোমরা। প্রথমেই বলি, আজকে একটা ছোট্ট রিয়াকশন করাবো, যে রিয়াকশনটা আমরা প্রিভিয়াস যে ভিডিও ছিল তার ভিডিও রিয়াকশন। তো রিয়াকশনটা হচ্ছে অ্যালকাইনের। দেখে নাও, আমরা আগের দিন একটা ছোট্ট রিয়াকশন করেছিলাম, মন দিয়ে দেখে নাও। আমি লিখছি ট্রিপল বন্ড CH। আচ্ছা, এটাকে আমরা এদিকে লিখলাম। যদি আমি অ্যালকাইন বা অ্যাসিটিলিন নিই, তাহলে অ্যাসিটিলিনে আমরা বলেছিলাম যদি হাইড্রোজেন নিই এবং এখানে যদি নিকেল ক্যাট এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিই, নিকেল অনুঘটক আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিই, তাহলে বিক্রিয়াটা বলেছিলাম বিক্রিয়াটা দুটো ধাপে ঘটে, বিক্রিয়াটা দুটো ধাপে ঘটে এবং বিক্রিয়াটা ফার্দার আরেকবার ঘটে এবং ঘটে আলটিমেট তৈরি করে ইথেন। তো লক্ষ্য করো, আমরা এই ট্রিপল বন্ড থেকে ডবল বন্ডে এনে সিঙ্গেল বন্ডে চলে আসছে। তো আমরা এই বিক্রিয়াটাকে মাঝে কোথাও থামাতে পারবো না, মাঝে এই বিক্রিয়াটা আমরা থামাতে পারবো না। তাহলে কি করব না, তার জন্য একটা স্পেশাল রিয়াকশন আছে যার নাম হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট। ভালো করে দেখে নাও, এই বিক্রিয়াটা নাম অ্যাকচুয়াল নাম নেই, তো ক্যাটালিস্টটার নাম আমি বলছি। এটার নাম হচ্ছে লিন্ডলার্স ক্যাটালিস্ট। এটাকে বলা হলো লিন্ডলার ক্যাটালিস্ট। ভালো করে দেখে নাও, লিন্ডলার ক্যাটালিস্ট কি না একটুখানি বুঝে নি। লিন্ডলার ক্যাটালিস্ট হচ্ছে এক প্রকারের প্যালাডিয়াম নেব, প্যালাডিয়ামের সাথে অবশ্যই হাইড্রোজেন থাকবে, এটা আমাদের মেন ক্যাটালিস্ট। এবং এখানে ক্যাটালিস্ট হচ্ছে প্যালাডিয়াম, আর এখানে এই ক্যাটালিস্টকে কিছুটা পয়জন করে দিতে হবে। অর্থাৎ আমরা যদি নিকেল বা প্যালাডিয়াম নিতাম, তাহলে ডাইরেক্ট বিক্রিয়াটা ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে এসে থেমে যেত, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকেনে থেমে যেত। কিন্তু আমরা সেটা চাইছি না, আমরা চাইছি বিক্রিয়াটা মাঝ রাস্তায় ডবল বন্ডে থামিয়ে দেবো, অর্থাৎ অ্যালকিনে থামিয়ে দেবো। তো সেটা কি করে করব, এর জন্য আমরা একটা ক্যাটালিস্ট পয়জন নিলাম। এই ক্যাটালিস্ট পয়জন রূপে আমরা এখানে নিই বেরিয়াম সালফেট, এর সাথে এক্সট্রা রূপে নিই কুইনোলিন নেওয়া হয়, কুইনোলিন। তো এই পয়জনটা কি করে, প্যালাডিয়ামের যে ক্যাটালিস্ট পাওয়ার সেটাকে কিছুটা কমিয়ে দেয়। এবং এখানে যে রিয়েজেন্ট নিতে হয়, সেই রিয়েজেন্টটাকে আমরা নিই হাইড্রোজেন। এবং যে রিঅ্যাক্ট্যান্ট নিতে হয়, সেই রিঅ্যাক্ট্যান্ট রূপে আমরা কি নিই, আমরা নিই ট্রিপল বন্ড যুক্ত যে কোনো যৌগ, আমরা অ্যালকাইন নিতে পারি। ক্লিয়ার হলো? তাহলে দেখো, আর যে প্রোডাক্ট তৈরি হয় সেই প্রোডাক্টটা এখানে উৎপন্ন হবে অ্যালকিন। তার মানে আমি বলতে চাইছি অ্যালকাইনকে যদি আমি হাইড্রোজিনেশন করি সেটা আমাকে অ্যালকেন দেবে, কিন্তু আমি অ্যালকেন না নিয়ে আমি চাইছি বিক্রিয়াটা মাঝে কোথাও থামাতে, অর্থাৎ মিডল পোর্শনে এর রিডাকশন। এটা এক প্রকারের অবশ্যই রিডাকশন রিয়াকশন, এই রিডাকশন রিয়াকশনটাকে থামাতে চাইছি। তো কি করে থামাবো,
দেখে নাও, এখানে প্যালাডিয়ামকে আমরা পয়জন করে দিয়েছি, মানে প্যালাডিয়ামের ক্ষমতা কমিয়ে দিয়েছি, রিয়েজেন্ট তো হাইড্রোজেন নিয়েছি। বিক্রিয়াটা একবার দেখে নাও। বিক্রিয়াটা এইভাবে করব, ট্রিপল বন্ড CH, ওপরে আমরা নিলাম প্যালাডিয়াম, তার সাথে অবলিক দিয়ে নিলাম হাইড্রোজেন, মানে অবলিক মানে আছে, এর সাথে নিলাম বেরিয়াম সালফেট এবং তার সাথে নিলাম কুইনোলিন। কুইনোলিন কুইনোলিন নিলাম, এর সাথে কুইনোলিন নিলাম। তো কি হবে না, এই বিক্রিয়াটা মাঝে থেমে যাবে, অর্থাৎ CH ডবল বন্ড CH, অর্থাৎ এক মোল হাইড্রোজেনই অংশগ্রহণ করবে, ফার্দার বিক্রিয়াটা আর আগাবে না। এই বিক্রিয়াটা এতটা ইম্পর্টেন্ট কি জন্য না দেখে নাও। আমি যদি এইটাকে বলি যে এটা অ্যাসিটিলিন বা অ্যালকাইনের কেমিক্যাল রিয়াকশন, মানে প্রপার্টিজ, অ্যালকাইন কিরম বিক্রিয়া দেয়, তাহলে এইটা হবে অ্যান্সার, এটা অ্যান্সার হলো। আর যদি বলি যে এটা হচ্ছে প্রোডাকশন অফ অ্যালকিন, বা এটাকে যদি আমি বলি প্রিপারেশন অফ অ্যালকিন, তাহলে দেখো সেইটাও চলবে। আমি আগের দিন তাই বলে দিয়েছিলাম, এটা আমরা বলতে পারি যে অ্যালকাইনের কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল প্রপার্টি, আর বলতে পারি অ্যালকিনের এটা প্রিপারেশন। তো এইভাবে আমরা লিনিয়ার ক্যাটালিস্টটা আজকে বুঝিয়ে দিলাম। আজকে আমাদের মেন পড়া অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড ইত্যাদি বিক্রিয়াগুলো নিয়ে। তো তোমরা এটা লিখে নাও, আমি মুছে দেবো, তারপর আমি লেখাবো, তোমরা পজ করে লিখে নাও। তোমরা দেখে নাও, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে, আমরা মেন স্পেশাল যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল শুরু করব আমরা। অ্যালকোহলের সর্বাপেক্ষা সিম্পলিয়েস্ট যে অ্যালকোহল, সরলতম অ্যালকোহল, সেই সরলতম অ্যালকোহলটার নাম হলো মিথানল। এটা আমরা আগেই পড়েছি, এটা হচ্ছে মিথানল। এই মিথানল প্রথম কাঠের কাঠের কাঠ উডের অন্তর্ধূম পাতনে তৈরি করা হয়েছিল। তো সেই জন্য এটা যেহেতু অন্তর্ধূম পাতনে তৈরি করা হয়েছিল কাঠের, তাই এটাকে নাম দেওয়া হয়েছে উড। এটাকে বলা হয়েছে উড স্পিরিট, মিথাইল অ্যালকোহল। এর নাম হলো উড স্পিরিট, এর অপর নাম হলো মিথাইল অ্যালকোহল বা মিথানল। উড স্পিরিট যেহেতু এটা খুব বিষাক্ত, পয়জন, এটা খুব পয়জন, অর্থাৎ এটা আমরা এটাকে পয়জন হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা যদি কেউ মানুষ খায় তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো আমরা একটা ছোট্ট কথা বলি, আমরা রেকটিফাইড স্পিরিট, একটা নতুন কথা শেখাচ্ছি, রেকটিফাইড রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড রেকটিফাইড স্পিরিট রেকটিফাইড স্পিরিট স্পিরিট সরি উড স্পিরিট। তো এটা পয়জন হিসাবে ব্যবহার করা হয়। আর রেকটিফাইড স্পিরিট কি, স্পিরিটটা একবার দেখে নাও। 95.6% ইথানল এবং 4.4% জল থাকে, এর মিশ্রণটাকে আমরা বলি রেকটিফাইড স্পিরিট। এখানে যেই মিশ্রণটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাজিওট্রপিক মিক্সচার। এই অ্যাজিওট্রপিক মিক্সচার মানে হলো যে আমরা এই মিশ্রণকে আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে আংশিক পাতনের সাহায্যে পৃথক করতে পারবো না। এর একটা ফিক্সড বয়েলিং পয়েন্ট তৈরি হয়ে যায়, এর একটা ফিক্সড বয়েলিং পয়েন্ট তৈরি হয়, এবং সেটা মোটামুটি 78.28
28 ডিগ্রি সেন্টিগ্রেড, 78.28 ডিগ্রি সেন্টিগ্রেড, 78.28 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম একটা বয়লিং পয়েন্ট তৈরি হয়ে যায়। তো একে আর আলাদা করা যাবে না। ক্লিয়ার হলো? তারপরে আমরা আংশিক পাতনের সাহায্যে অ্যালকোহলকে পুরোপুরি জল শুষ্ককরণ করতে পারি না, মানে জলটাকে সম্পূর্ণরূপে অপসারিত করতে পারি না। আচ্ছা, তো আমার এটা প্রশ্ন নয়, এই রেকটিফাইড স্পিরিট এর ওপর সরকার অনেকটা ট্যাক্স বসায়, তার জন্য এই রেকটিফাইড স্পিরিট খুব দামি, অর্থাৎ এর দাম অনেক বেশি। কিন্তু এই রেকটিফাইড স্পিরিট সলভেন্ট বা দ্রাবক রূপে ব্যবহার হয়। দ্রাবক, কিসের দ্রাবক না, পালিশের কাজে। গালা, গালা বলে একটা পদার্থ আছে, ল্যাকার বা গালা, এই গালার দ্রাবক রূপে ব্যবহার করা হয়। গালা পালিশের সময়, গালা পালিশ লিখে রাখলাম, গালা পালিশের কাজে গালাকে দ্রাবক রূপে ব্যবহার করে তার মধ্যে রেকটিফাইড স্পিরিটটাকে মধ্যে গুলে গালা পালিশ করা হয়। তো যেহেতু এর দাম অনেক বেশি, তাই সাধারণ মানুষের পক্ষে এটা কেনা সম্ভব না, দাম অনেক বেড়ে যাবে, পালিশের দাম অনেক বেড়ে যাবে। তার জন্য কি করা হলো, এই রেকটিফাইড স্পিরিটের সাথে আমরা আরএস লিখলাম, রেকটিফাইড স্পিরিটের সাথে, রেকটিফাইড স্পিরিটের সাথে 10% মিথানল, 10% মিথানল এবং এবং এর সঙ্গে কিছু পরিমাণে পিরিডিন, পিরিডিন যৌগটা এই রকম দেখতে, পিরিডিন, বাংলায় লিখে নাও পিরিডিন, পিরিডিন, পিরিডিন এবং ন্যাপথা, ন্যাপথা, আর তার সঙ্গে কিছু পরিমাণে রাবার নির্যাস নেওয়া হয়, রাবার নির্যাস নেওয়া হয়। এইভাবে একটা মিশ্রণ তৈরি করা হয়। এই মিশ্রণটা পানের অযোগ্য, এই মিশ্রণটা কিন্তু এই মিথানল, পিরিডিন, ন্যাপথা, রাবার নির্যাস সবগুলোই বিষাক্ত, সব বিষাক্ত পদার্থ। এই পয়জনাস পদার্থগুলোকে রেকটিফাইড স্পিরিটের সাথে মিশিয়ে আমরা এটাকে আরো বেশি পয়জনাস করে তুললাম, যার ফলে তখন এটা আর পানের যোগ্য নয়, পানের অযোগ্য। তার মানে এটা দ্রাবক রূপে কাজ করতে পারবে কিন্তু পানের অযোগ্য, তার মানে কোনো মানুষ খেলে কিন্তু মারা যাবে। তাই তখন সরকার এর থেকে ট্যাক্সটা তুলে নিল। যখনই ট্যাক্সটা এর থেকে তুলে নিল তখনই এটার দাম হয়ে গেল কিন্তু অনেকটা কম, এবং এটাকে বলা হয় ডিনেচার্ড স্পিরিট, ডি নেচার্ড, ডিনেচার্ড স্পিরিট, স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, এটাকে বলা হলো ডিনেচার্ড স্পিরিট। এই প্রাণের অযোগ্য স্পিরিটটাকে আমরা তখন বললাম ডিনেচার্ড স্পিরিট। এই স্পিরিটটা আমাদের গালা পালিশের ক্ষেত্রে কাজে লাগে। তো এইভাবে এটা খুব ইম্পর্টেন্ট ছিল, স্টার প্রশ্ন আসতে পারে, তোমরা দেখে নাও এটা। আচ্ছা, এরপর আমি একটা ছোট্ট কথা বলি। তো অ্যালকোহল কি করে তৈরি করব, ফার্স্টে আমরা অ্যালকোহল তৈরি করা শিখি। অ্যালকোহল তৈরির একটা ছোট্ট পদ্ধতি আমি এখানে বলেই দিয়েছি, যে কাঠের যদি অন্তর্ধূম পাতন করা হয় তাহলে প্রিপারেশন, প্রিপারেশনে চলে গেলাম। প্রিপারেশনে আমরা বলে দিয়েছি যে কাঠের এখানে অন্তর্ধূম পাতন ডিস্টিলেশন করতে হয়, তাহলে সেখানে আমরা মিথানল পেতে পারি। এছাড়াও দেখে নাও কোহল সন্ধান, অর্থাৎ কোহল ফার্মেন্টেশন, অ্যালকোহল ফার্মেন্টেশন অর্থাৎ কোহল সন্ধান, তোমরা বায়োলজিতে পড়েছো কোহল সন্ধান। কোহল সন্ধান প্রক্রিয়ায় আমরা যদি ঝোলা গুড় নিই, এই ঝোলা গুড়ের মধ্যে থাকে গ্লুকোজ। তো এই গ্লুকোজকে যদি আমরা এর মধ্যে ইস্ট ফেলে দিই, ইস্ট ফেলে দিলে, যদি ইস্ট ফেলে দিই, ইস্টের দেহে থাকে জাইমেজ নামক এনজাইম থাকে, জাইমেজ নামক এনজাইম থাকে, তাই তো? এই জাইমেজ নামক এনজাইমের সহায়তায় এই মধ্যে থাকা গ্লুকোজ ভেঙে গিয়ে উৎপন্ন করে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড, দু অণু কার্বন ডাইঅক্সাইড, এবং কিছু পরিমাণে এনার্জি তৈরি করে, মোটামুটি 36 কিলো ক্যালোরি মতো এনার্জি তৈরি করে। যেহেতু এই প্রক্রিয়ায় ইথানল তৈরি হলো তাই এর নাম কোহল সন্ধান।
এবং এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ায় দ্রবণটার থেকে কার্বন ডাইঅক্সাইড গুলো বুটবুট বুটবুট করে আকারে বেরিয়ে আসে এবং দেখে মনে হয় দ্রবণটা ফুটছে এবং গেঁজে গেলে যেমন সে পচা জল গেঁজে ওঠে সেই রকম এই সন্ধানকে দেখাবে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসার জন্য। এবং এই টেম্পারেচারটা প্রায় রুম টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেডে হতে পারে। অর্থাৎ আমাদের দেখে মনে হতে পারে যে এটা ফুটছে, কিন্তু আদৌ এটা ফুটছে না, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসে। তাহলে এইভাবে আমরা মিথানল এবং ইথানল তৈরি করলাম। আচ্ছা, একটা ছোট্ট প্রসেস তোমাদের শিখিয়ে রাখি, আমাদের সিলেবাসের বাইরে অবশ্যই তোমাদের শিখিয়ে রাখি, তোমরা স্টার দিয়ে করে রাখো। আমরা অ্যালকোহল তৈরি করার আর একটা ছোট্ট প্রসেস শিখিয়ে রাখছি, দেখে নাও। আমরা প্রথমে কি করলাম, মন দিয়ে শোনো। প্রথমে মিথেন নিলাম, মিথেন নিয়ে আমরা এখানে ক্লোরিন দিলাম, অবলিক দিয়ে বিক্ষিপ্ত সূর্যালোক নিলাম। নিলে কি হবে, এই ক্লোরিন বিক্ষিপ্ত সূর্যালোক এবং এখানে এই ক্লোরিনটা অবশ্যই 1 মোল রেস্ট্রিক্টেড করে দিলাম, 1 মোল ফিক্সড করে দিলাম। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো এখান থেকে আমি বিক্রিয়াটা লক্ষ্য করো 1 মোলে থামিয়ে দিয়েছি। এরপর আর কেন বিক্রিয়াটা হচ্ছে না, না এরপর আমি 1 মোল ক্লোরিন দিয়েছিলাম, তারপর বিক্রিয়াটা ফার্দার আগাবে না। তাহলে এখানে আমরা বাই প্রোডাক্ট রূপে কি পাবো, অবশ্যই HCl পাবো। এরপর দেখো লক্ষ্য করে এই যে মিথাইল ক্লোরাইড তৈরি হলো, এই মিথাইল ক্লোরাইডের উপরে একটা নতুন বিকারক বলছি, তোমরা জানার জন্য করাচ্ছি, শিখে নাও। এখানে আগের দিন একটা বিকারকের নাম বলেছিলাম অ্যালকোহলীয় কেওএইচ, আর আজকে শেখাচ্ছি অ্যাকোয়াস কেওএইচ, মানে জলীয় কেওএইচ। তোমরা বাংলায় লিখে নিতে পারো জলীয় কেওএইচ। যদি অ্যাকোয়াস কেওএইচ দিই তাহলে এর কাজ হচ্ছে এখান থেকে ক্লোরিনকে বার করে নেবে এবং তার বদলে এখানে OH কে ঢুকিয়ে দেবে। বুঝতে পারলে? ক্লোরিন বেরিয়ে আসবে, OH ঢুকে যাবে। হ্যাঁ, এটা অবশ্যই সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তো অবভিয়াসলি। তাহলে কি হলো, এখান থেকে CH3 পড়ে রইল, ক্লোরিন বেরিয়ে গেল এবং তার বদলে OH টা ঢুকে গেল। এইভাবে আমরা কিন্তু ইথেনকেও যদি ক্লোরিনেশন করি 1 মোল দিয়ে, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ C2H5Cl তারপর ফার্দার C2H5OH পেতে পারি। বুঝে নাও, এইভাবেই করলে তোমরা ওর অ্যান্সারটাও বুঝে যাবে, পেয়ে যাবে। তো আমরা এইভাবে রাসায়নিক পদ্ধতি যার সাহায্যে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা আজকে পড়বো অ্যালকোহলের বিশেষ কিছু ধর্ম, অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। তোমরা দেখে নাও, এটা মুছে নাও, তোমরা পজ বোর্ডে লিখে নাও, আমি মুছে দিচ্ছি। দেখো, আজকে আমি প্রথমেই একটা ছোট্ট কথা বলি। ফার্স্টেই আমরা চলে আসছি এর কিছু কেমিক্যাল প্রপার্টিজে আসছি। কেমিক্যাল প্রপার্টিজ মানে 1 নাম্বার কেমিক্যাল প্রপার্টিজ দেখে নাও। অ্যালকোহলের মধ্যে অ্যালকোহলকে আমরা ROH দিয়ে লিখতে পারি, অর্থাৎ অ্যালকোহলের যে কোনো একটা গ্রুপ বসালেই এখানে যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ বসালে এটা অ্যালকোহল হয়ে যাবে, তাই তো? আচ্ছা, সাইড করে লিখি ROH। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো অ্যালকোহলের মধ্যে মৃদু আম্লিক ধর্ম বর্তমান। আম্লিক মানে এটা হচ্ছে উইক অ্যাসিড, উইক অ্যাসিড নয়, অ্যাসিডিক ইন নেচার। আম্লিক ধর্ম বর্তমান, এটাকে বলা হয় অ্যাসিডিক ইন নেচার। অ্যাসিডিক ইন নেচার, এরা প্রকৃতপক্ষে অ্যাসিড নয়, কিন্তু অ্যাসিডের মতো ব্যবহার করে। এর কিভাবে প্রমাণ করব না, আমরা যদি Na দিয়ে দিই, সোডিয়াম দিই, দেখো সোডিয়াম কি করছে, সোডিয়াম এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে দিচ্ছে, প্রতিস্থাপিত করে উৎপন্ন করছে RO, আর এই হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এর জায়গায় চলে আসছে Na। তাহলে লক্ষ্য করো, যেহেতু হাইড্রোজেনকে ধাতু দ্বারা প্রতিস্থাপিত করা হলো, তাই আমরা বলতে পারি এই হাইড্রোজেনটার মধ্যে মৃদু আম্লিকতা ধর্ম ছিল। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে আপনি এটাকে আম্লিক ধর্ম বলছেন কেন, এ ডাইরেক্ট আম্লিক নয় কেন? না, আমরা যদি একে NaOH এর সাহায্যে বিক্রিয়া করি, ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া তো লবণ আর জল হবে, কিন্তু এ কোনো বিক্রিয়া দেখাবে না। এর থেকে প্রমাণিত হলো এ ডাইরেক্ট অ্যাসিড নয়, কিন্তু অ্যাসিড ধর্মের ন্যায় আচরণ করে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, তো একটা ছোট্ট কথা বলে রাখি, জেনে রাখো, খুব স্টার দিয়ে বলে রাখি। আচ্ছা, এর অ্যাসিড ধর্ম কি রকম?
এর অ্যাসিড ধর্মটা কিরকম এনবিডি লিখে রাখো। মিথানল ছাড়া লিখে রাখো স্টার, মিথানল ছাড়া সমস্ত অ্যালকোহল এর অ্যাসিড ধর্ম জলের থেকে কম। আচ্ছা স্যার তার মানে বিরাট অ্যাসিড। আরে স্যার জল তো স্যার প্রশম, অর্গানিক কিন্তু জলকে প্রশম বলছে না, জলেরও অ্যাসিড ধর্ম আছে, কিন্তু অ্যালকোহলের অ্যাসিড ধর্ম জলের থেকে একটু কম। মিথানল ছাড়া, মিথানলের অ্যাসিড ধর্ম জলের থেকেও বেশি। আচ্ছা তো চলে এসো এবার, তাহলে এই যে যৌগটা তৈরি হলো, তাহলে এই যৌগটার কি নাম দেবো? এই যৌগটাকে বলা হয়, জেনে রাখো, এই যৌগটাকে বলা হয় সোডিয়াম। এই যৌগটাকে বলা হয় সোডিয়াম অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড, সোডিয়াম অ্যালকক্সাইড, এই যৌগটাকে বলা হয় সোডিয়াম অ্যালকক্সাইড। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা দেখে নাও এবার। তো ধরে নাও আমরা যদি এখানে যৌগটাকে CH3OH নিতাম, তার সঙ্গে যদি আমি এনের বিক্রিয়া করাতাম, তাহলে কি উৎপন্ন হতো? তাহলে উৎপন্ন হতো ONA, তখন এটার নাম হতো সোডিয়াম মিথক্সাইড। সোডিয়াম মিথক্সাইড, 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 সোডিয়াম মিথক্সাইড হয়ে গেল। বুঝতে পারলাম? সোডিয়াম মিথক্সাইড। আচ্ছা তাহলে ছোট্ট প্রশ্ন বলি, তাহলে আমরা অ্যালকোহলের এই পার্টটা বুঝলাম, ক্লিয়ার করে নাও, এটা কাজে লাগবে কিন্তু একটু পরে। এবার শুনে নাও, এর আগের দিন আমরা অ্যালকোহলের ডিহাইড্রেশন করেছিলাম, হাইড্রেশন করেছিলাম, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। দেখে নাও, তো এই অ্যালকোহলের যে ডিহাইড্রেশন করেছিলাম সেখানে কিন্তু আমি করিয়ে দিয়েছি আর বলছি না। তাহলে অ্যালকোহলের ডিহাইড্রেশন থেকে আমরা কি পাবো? এখানে আমরা কনসেন্ট্রেট মানে ঘন H2SO4 দিয়েছিলাম এবং হিট দিয়েছিলাম, আমরা পেয়েছিলাম অ্যালকিন। বুঝে নাও, অ্যালকিন পেয়েছিলাম। অ্যালকোহলের ডিহাইড্রেশন করলে আমরা অ্যালকিন যৌগ পেতে পারি। আচ্ছা 3 নাম্বার রিঅ্যাকশন, স্টার স্টার, প্রচন্ড স্টার, ডবল স্টার দিলাম, এটা তো আগের দিন স্টার দেওয়াই ছিল। অ্যালকোহলের ডিহাইড্রেশন ছাড়াও 3 নম্বর বিক্রিয়া দেখে নাও, এস্টারিফিকেশন, এস্টারিফিকেশন, এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এস্টারিফিকেশন রিঅ্যাকশনটা কিরকম দেখে নাও। এটাও আমরা কোথায় দেখেছি বলতো, বলতে পারবে? এটা আমরা দেখেছি এস্টার উৎপাদনের সময়, যখন ইউপ্যাক নাম পড়েছিলাম সেখানে। তো আমি জাস্ট একটু ছোট্ট করে বলে দিই, যদি কোনো আমরা অ্যাসিড নিই, আচ্ছা একটা অ্যাসিড নিয়েই দেখাই, ধরে নাও CH3COOH নিলাম, এর সঙ্গে একটা অ্যালকোহল নিলাম, অ্যালকোহল ধরো C2H5OH, এই অ্যালকোহলটা নিলাম C2H5OH, এই অ্যালকোহলটা নিলাম C2H5OH। এই অ্যালকোহলের মাথায় আমি যেটা দিলাম সেটার নাম হচ্ছে আবার ওই একই কনসেন্ট্রেট H2SO4। যদি দিই তাহলে এখান থেকে কি হবে তোমাদের বলে দিয়েছিলাম, বলো তো দেখি মনে করে। অ্যাসিড থেকে বেরোবে OH আর অ্যালকোহল থেকে বেরোবে H, দিয়ে অ্যাসিডের সঙ্গে যোগ হয়ে যাবে। দেখে নাও, এইভাবে OH আর H বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এখানে উৎপন্ন করবে জল, এটাকে বলা হয় বাই প্রোডাক্ট, এটা আমাদের লাগে না। আর মেন পার্ট যেটা তৈরি হবে দেখে নাও, অ্যাসিডের এখানে আসছে CH3COO পার্ট, CO পার্ট সরি, আর অ্যালকোহল থেকে আসছে OC2H5। এটার নাম তোমরা নিশ্চয়ই করতে পারবে, তোমরা শিখে গেছো, এটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েট। তোমরা এই নামটা দেখো অবশ্যই করতে পারবে, ইথাইল ইথানয়েট। ক্লিয়ার হলো? আচ্ছা এবার চলে এসো, তাহলে এস্টারিফিকেশন থার্ড বিক্রিয়া হলো, প্রচন্ড ইম্পর্টেন্ট। আজকে একটা ছোট্ট বিক্রিয়া লেখাই, যে বিক্রিয়াটা আমাদের অ্যাসিডের সরি অ্যালকোহলের বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়াটা ইথার প্রস্তুতির। আচ্ছা তার মানে এটাকে আমরা বলতে পারি কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়াটায় উৎপন্ন হচ্ছে ইথার। তার মানে আমরা এই বিক্রিয়াটা কার বলবো? অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজ, কিন্তু বিক্রিয়া এস্টার উৎপন্ন হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমি দ্বিতীয়ভাবে কি বলতে পারি? এস্টারিফিকেশন বিক্রিয়া, মানে এস্টারের প্রিপারেশন। ক্লিয়ার হলো? আচ্ছা এবার চলে আসো, আমরা এখানে
উইলিয়ামসন সংশ্লেষণ, উইলিয়ামসন সিনথেসিস, উইলিয়ামসন সিনথেসিস, উইলিয়ামসন, উইলিয়াম, উইলিয়াম, উইলিয়ামসন সিনথেসিস, উইলিয়ামসন সিনথেসিস। তো এই উইলিয়ামসন সিনথেসিস ব্যাপারটা কিরকম আমি একটুখানি বলে দিই। উইলিয়ামসন সিনথেসিসটা কি না, বিজ্ঞানী উইলিয়ামসন এরা প্রথম লক্ষ্য করেছিলেন, তিনি কি বিক্রিয়াটা করলেন একবার দেখে নাও। বলছে প্রথমে আমি একটা অ্যালকক্সাইড নেব, অ্যালকক্সাইড অর্থাৎ একটু আগে তোমরা অ্যালকক্সাইড প্রস্তুত করেছো, এটাকে অ্যালকক্সাইড বলে, সোডিয়াম অ্যালকক্সাইড। কি নাম? সোডিয়াম, এই যে সোডিয়াম অ্যালকক্সাইড। তাহলে আমি একটা সোডিয়াম অ্যালকক্সাইড নিয়েছি। আচ্ছা, এই অ্যালকক্সাইডের কাজ করো, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এটাকে এইভাবে লেখো, তাহলে নাম হয়ে গেল সোডিয়াম মিথক্সাইড। ক্লিয়ার হলো? আচ্ছা, এই সোডিয়াম মিথক্সাইডের সাথে আমি নেব একটা যে কোনো অ্যালকিল আয়োডাইড, অ্যালকিল আয়োডাইড নেব। ধরে নাও আমি এখানে নিলাম C2H5, এদিকে আই দিতে পারতাম, আইটা এদিকে দিলাম, কোনো অসুবিধা নেই, দেওয়া যায়। তো আমি নিলাম সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে আমি একটা অ্যালকিল আয়োডাইড নিলাম, এদের স্পেশালি নাম লিখে দিলাম, এটার নাম ইথাইল আয়োডাইড আর এটার নাম হচ্ছে সোডিয়াম মিথক্সাইড। তোমার নামগুলো তোলায় তোলায় লিখে নাও, অবশ্যই লিখতে হবে। এখানে যে বিক্রিয়ায় এখানে যেটা নিতে হয় আমি বলে দিই, এখানে সলভেন্ট, সলভেন্ট রূপে নিতে হয়, সলভেন্ট, সলভেন্ট রূপে নিতে হয় ড্রাই ইথার, সলভেন্ট রূপে নিতে হয় ড্রাই ইথার। যদি সলভেন্ট রূপে ড্রাই ইথার নিই তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে দেখে নাও, এই প্রোডাক্টটা কি তৈরি হচ্ছে, এখান থেকে NaI বেরিয়ে চলে যাবে, NaI বেরিয়ে চলে গেল, তাহলে প্রোডাক্টটা যেটা উৎপন্ন হলো সেটার নাম হচ্ছে CHO, আর বাকি যেটা তৈরি হচ্ছে C2H5 থেকে আসছে C2H5। দেখে নাও, এই যৌগটাকে অবশ্যই তোমরা বুঝতে পারছো, এই যৌগটা ইথার যৌগ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখে নাও এই যৌগটার কি নাম হবে না, আমরা বলেছিলাম ছোট ভাই রসগোল্লা পায়, তাহলে এটার নাম হবে মিথক্সি, আর যেহেতু এটা বড় ভাই কার্বন আছে দুটো, তাহলে নাম হবে ইথেন, এটার নাম হয়ে গেল মিথক্সি ইথেন। ক্লিয়ার হয়ে গেল? তোমরা এই অবধি লিখে নিলে, তাহলে আজকে আমরা এটা এক প্রকারের ইথারেরও প্রস্তুতি শিখে গেলাম অ্যালকোহল থেকে। তাহলে এটা কি করে পাবো না স্যার, এটাকে যদি পেতে চান তাহলে একটা কাজ করুন, এখানে অ্যালকোহল লিখুন, অ্যালকোহলের সাথে এর বিক্রিয়া করুন, দেখুন এটা পেয়ে যাবেন, আর এটার সঙ্গে ডাইরেক্ট ওটা দিয়ে দিন, তাহলে আপনি ওটা পেয়ে যাবেন। পজ করে লিখে নাও। লিখে নিয়েছো? দেখো এবার দেখে নাও, তাহলে আমরা পেয়ে গেলাম উইলিয়ামসন সিনথেসিস। ঠিক আছে? তো একটা কথা বলি, ছোট্ট কথা বলি, এখানে যে বিক্রিয়াটা করা হয় এখানে আমরা যে কোনো রকমের ইথার পেতে পারি। এখানে যে ইথারটা পেয়েছি সেই ইথারটা কি প্রকৃতির বলতে পারবে? এই ইথার দুটো হচ্ছে মিশ্র ইথার, কেন এদিকে মিথাইল আর এদিকে ইথাইল, কিন্তু আমি এটা সরল ইথারও পেতে পারি। তার মানে উইলিয়ামসন সিনথেসিস এতটা বেশি ইম্পর্টেন্ট যে আমরা সরল এবং মিশ্র উভয় প্রকার ইথার এই বিক্রিয়ায় তৈরি করতে পারবো। কেন স্যার না, আমরা ধরো ধরো আমি বলছি এখানে এর জায়গায় যদি আমি ধরে নাও আমি C2H5ONa নিলাম, প্লাস তার সঙ্গে এটা নিলাম, তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা লক্ষ্য করো C2H5O ও C2H5 হয়ে যাবে। বুঝতে পারা যাচ্ছে কি বলতে চাইছি আমি? তাহলে দেখো লক্ষ্য করো যে আমি এখানে যে ইথারগুলো তৈরি করলাম সেটা ভিন্ন রূপেও আর হতে পারে, আর একই ইথাইল গ্রুপও হতে পারে। তাহলে মিশ্র এবং সরল উভয় প্রকার ইথারই আমরা উইলিয়ামসন সংশ্লেষণে ব্যবহার করতে পারবো। হয়ে গেল। তাহলে তাহলে আমরা অ্যালকোহল বুঝে গেলাম। আর একটা ছোট্ট কথা বলে রাখি, এই ইথানল, ইথানল কোথায় লেখা আছে বলো? ইথানল আমি লিখছি এখানটা, ঠিক আছে? ইথানল, অ্যালকোহল চলছে তো, তাহলে আমি লিখলাম ইথানল। জেনে রাখো ইথানল কিন্তু অত্যধিক রিঅ্যাক্টিভ, অর্থাৎ দাহ্য, ফ্লেমেবল, ফ্লেমেবল, হ্যাঁ, দাহ্য পদার্থ, দাহ্য পদার্থ প্রচন্ড ইম্পর্টেন্ট। ইথানল দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, স্টোভ জ্বালাই, আগুন ধরাই, এইসব কাজে আমরা ইথানলকে ব্যবহার করি। এবং এর তৈরি করা রেকটিফাইড স্পিরিট একটু আগেই বোধহয় লেখানো ছিল, এই রেকটিফাইড স্পিরিট দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডাক্তারি চিকিৎসা, ইঞ্জেকশন দেওয়া এতে ব্যবহার করতে পারি। এবং এই ইথানল আরেকটুখানি একটা ভাষা বলে রাখি, এটা জৈব দ্রাবক রূপে কাজ করে, জৈব দ্রাবক অর্থাৎ অর্গ্যানিক সলভেন্ট। এরা এক প্রকারের অর্গ্যানিক সলভেন্ট,
সলভেন্ট রূপে এরা কাজ করে। জৈব দ্রাবক, আচ্ছা জৈব দ্রাবকের আমি এখানে ক রকমের জৈব দ্রাবক পেলাম বলতে পারবে? এ দেখো, ইথানল এক প্রকারের জৈব দ্রাবক, মিথানল এক প্রকারের জৈব দ্রাবক, ইথার তৈরি করেছি, ইথারও এক প্রকারের জৈব দ্রাবক। কিন্তু দুটো জৈব দ্রাবকের মধ্যে তফাৎ আছে। যেহেতু এই জৈব দ্রাবক থেকে পরবর্তীকালে হাইড্রোজেন পাওয়া সম্ভব, তাই এটাকে বলা হয় প্রোটিক। প্রোটিক দ্রাবক, প্রোটিক মানে এর থেকে প্রোটন পাওয়া যাবে, কিন্তু এখান থেকে যেহেতু কোনোদিনই H+ পাওয়া সম্ভব নয়, তাই এর নাম অ্যাপ্রোটিক। অ্যাপ্রোটিক সলভেন্ট, অ্যাপ্রোটিক অর্গানিক সলভেন্ট। বুঝা গেল? আর একটা ছোট্ট কথা বলে রাখি, একটুখানি তোমরা লিখে নাও, যে অ্যালকোহলের আকার যত বড় হবে, তার মানে এটা মিথাইল অ্যালকোহল, এটা ইথাইল অ্যালকোহল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইলসও হবে। যদি অ্যালকোহলের আকারে এই কার্বন সংখ্যা 10টা হয়ে যায়, C10H, তাহলে কি হবে বলো? তোমরা জানো এটা C10H21OH, এটাকে বলা হয় ডেকানল। ডেকানল বলা হয়, ডেকানল। ডেকানল, এই ডেকানল কঠিন, সলিড, এটা সলিড ফর্মে থাকে। তার মানে অ্যালকোহলের আকার যত বড় হবে, অ্যালকোহল তত সলিড হয়ে যাবে। অর্থাৎ অ্যালকোহলকে আমরা তরল বলে জানি, কিন্তু অ্যালকোহল কঠিন অবস্থাতেও থাকতে পারে। এবং জেনে রাখো, অ্যালকোহলের মধ্যে একটা ছোট্ট কথা, আর একটা পয়েন্ট, তাহলে এগুলো সব কি বলছি স্যার? এগুলো সব ফিজিক্যাল প্রপার্টিস বলছি। দাহ্য পদার্থ, অর্গানিক সলভেন্ট, প্রোটিক সলভেন্ট, এটা লিকুইড অবস্থায় থাকে, আচ্ছা এরা সলিড অবস্থায় থাকে, সব ফিজিক্যাল প্রপার্টিস। এগুলো যেগুলো করলাম, এগুলো কেমিক্যাল প্রপার্টিস, মানে রাসায়নিক ধর্ম। আচ্ছা, আর একটা ছোট্ট কথা বলে রাখি, প্রচন্ড স্টার, এটা না বললে বোধহয় এই গোটাটা বলাটাই ব্যর্থ হয়ে গেল। দেখো কি বলছি, অ্যালকোহল জলেতে অত্যধিক দ্রাব্য। অ্যালকোহল জলে অত্যধিক দ্রাব্য, এর কারণ কি না? এর কারণ হচ্ছে অ্যালকোহল জলের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে। তোমাদের হাইড্রোজেন বন্ড আমি হালকা করে পড়িয়েছিলাম, ফর্ম হাইড্রোজেন বন্ড করতে পারে। একদিকে থাকবে হাইড্রোজেন আর আরেক দিকে থাকবে ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের মধ্যে একজন কেউ। তো এরা থাকলে হাইড্রোজেন বন্ড করতে পারে। তোমরা বায়োলজিতেও হাইড্রোজেন বন্ড পড়েছো, এটির সাথে হাইড্রোজেন বন্ড থাকে দুটো এবং ডিএনএ এর মধ্যে, এবং জিসির সাথে হাইড্রোজেন বন্ড থাকে 3টে। তোমরা কিন্তু বায়োলজিতেও হাইড্রোজেন বন্ড পড়েছো। আচ্ছা, তো যেহেতু এরা জলের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে, তাই এরা জলে অত্যধিক দ্রাব্য। কিন্তু যত আকার বড় হয়, এরা জলের সাথে হাইড্রোজেন বন্ড করার প্রবণতা কমে যায়। এটা বিকর্ষণ হয়, তৈরি একটা রিপালশন ফোর্স। তো তার জন্য এরা জলে আস্তে আস্তে অদ্রাব্য হয়ে যায়। তার মানে ডেকানল জলে কিন্তু দ্রাব্য নয়। আচ্ছা, এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইথার কিন্তু জলে হাইড্রোজেন বন্ড করতে পারে না, তাই ইথার জলে স্বল্প, মানে স্প্র্যাংলি সলিউবল। স্প্র্যাংলি শব্দের অর্থ হচ্ছে সলিড, স্বল্প, স্বল্প দ্রাব্য। দেখে নাও, স্বল্প দ্রাব্য। আচ্ছা, অসুবিধা হলে তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর ছবি লেখা যদি একটু ছোট বলে মনে হয়, তোমরা লেখাটাকে জুম করে নিতে পারো। একটু স্প্রেড করলে, দুটো আঙুলে করে একটু স্প্রেড করলেই লেখাটা জুম হয়ে যাবে। তোমরা জুম করে নিলে লেখাটা আরো পরিষ্কার বুঝতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে চলে আসছি, এরপর অ্যালকোহলের পর আসছি অ্যালডিহাইড। অ্যালডিহাইড, অ্যালডিহাইড দেখে নাও। আমরা অ্যালডিহাইডের আজকে বিশেষ কিছু করাবো না, জাস্ট একটা টাচ আপ করালাম। অ্যালডিহাইডকে আমরা RCHO এইভাবে তো লিখেইছিলাম, তোমরা তো জানোই। সব থেকে সরলতম অ্যালডিহাইডের নাম ছিল ফর্মালডিহাইড। সব থেকে সরলতম অ্যালডিহাইডের নাম ছিল ফর্মালডিহাইড। আচ্ছা, এবার চলে এসো, আমি যদি অ্যালডিহাইড নিই, ফর্মালডিহাইড ছাড়া অপর কোনো অ্যালডিহাইড নিই, এবং এই অ্যালডিহাইড থেকে যদি আমি অ্যালকেন করতে চাই, অ্যালডিহাইডের প্রস্তুতিতে আমরা অতটা যাচ্ছি না, লাগবে না। তো আমরা জাস্ট এর কেমিক্যাল প্রপার্টিজ একটা করিয়ে রাখছি। এখানে ক্লিমেনসান বিজারণ, আমি লিখছি ক্লিমেনসান রিডাকশন, বিজারণ হয়। এই ক্লিমেনসান বিজারণের জন্য যেটা লাগে সেটা হচ্ছে ZnHg। এটাকে কি বলে জানো তোমরা? এটাকে বলে জিঙ্ক অ্যামালগাম। কোনো ধাতুর সাথে যদি Hg যুক্ত থাকে, তখন সেখানে তৈরি হয় অ্যামালগাম। ক্লিয়ার হলো? আচ্ছা, দেখে নাও এবার।
এই জিঙ্ক অ্যামালগাম নিতে হয়, আর এখানে কনসেন্ট্রেট HCl নিতে হয়, ঘন HCl নিতে হয়। যদি নেওয়া হয় তাহলে লক্ষ্য করো এর কাজটা শুনে নাও। এখানে যে CO গ্রুপটা থাকবে, এই CO গ্রুপটা ট্রান্সফর্ম হয়ে যায় CH2 গ্রুপে। আচ্ছা এগুলো কেন দিচ্ছি? দেখো সবার হাতগুলো কমপ্লিট করছি বলে। তাহলে লক্ষ্য করো এই যৌগটাকে আমি কিভাবে লিখতে পারি, আমি তলায় লিখছি, তোমরা দেখে নাও। C ডবল বন্ড O, এখানে H। তাহলে এই গ্রুপটাকে কাটবো, তার বদলে আমি এখানে কি প্রবেশ করাবো, এখানে CH2 প্রবেশ করিয়ে দেবো। তাহলে এখানে CH2 প্রবেশ করলে বলো তো কি হবে, এখানে CH2 ঢুকে গেল, তাহলে CH2 এর সাথে H যোগ হয়ে গেল, উৎপন্ন হয়ে যাবে CH3 CH3। দেখো এখানে অ্যালকেন তৈরি হয়ে গেল, তার মানে আমরা অ্যালডিহাইড থেকেও অ্যালকেন তৈরি করতে পারি। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা এবার দেখো আমরা চলে আসছি, আর এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। আচ্ছা অ্যালডিহাইডও এই বিক্রিয়া করতে পারে, আবার কিটোনও এই বিক্রিয়া করতে পারে, অ্যাসিটোন। এখানে যদি ক্লেমেনসান বিজারণ করাই তাহলে এক জিনিস হবে, এর বদলে কি বসাবো বলো, CH2। একদম বুঝতে পেরেছো, ঠিক। তাহলে CH3 CH2 CH3, এটা কি তৈরি হলো, এদিকে 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 দেখো, এদিকে দেখো, এটা কি তৈরি হলো, প্রোপেন। এটা তৈরি হলো প্রোপেন, এটা তৈরি হলো প্রোপেন। ক্লিয়ার হলো? আচ্ছা তাহলে অ্যালডিহাইড বা কিটোনকে যদি আমি ক্লেমেনসান বিজারণ করি, তাহলে সেই প্রক্রিয়ায় ক্লেমেনসান বিজারণের মাধ্যমে এখানে তৈরি হতে পারে অ্যালকেন, এবং কার্বন সংখ্যা সেম থাকবে। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? এবার দেখো আমরা চলে আসছি আজকে অ্যাসিডে। অ্যাসিড অবশ্যই এটা আমরা লিখব কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিড ভালো করে দেখে নাও। কার্বক্সিলিক অ্যাসিড মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কার্বক্সিলিক অ্যাসিড মানে RCOOH। এইভাবে কার্বক্সিলিক অ্যাসিড লেখা হয়। এই আর এর জায়গায় যে কোনো গ্রুপকে আমি দিতে পারি, দিয়ে আমি ভিন্ন ভিন্ন অ্যাসিড তৈরি করতে পারি। যদি একটা CHO গ্রুপ থাকে তাহলে মনোকার্বক্সিলিক অ্যাসিড, যদি দুটো COOH গ্রুপ থাকে মনোকার্বক্সিলিক অ্যাসিড, যদি COOH গ্রুপ দুটো থাকে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটা আমরা জানি। তো ধরে নাও আর এর জায়গায় আমি CH3 দিলাম, তাহলে এটা কি নাম হবে, অ্যাসিডিক অ্যাসিড। লক্ষ্য করো আর এর জায়গায় কি দিয়েছি, CH3 দিয়েছি। আর এর জায়গায় আমি H দিলাম, কি নাম হবে, ফর্মিক অ্যাসিড। আর এর জায়গায় H দিলাম। এইভাবে আমরা অ্যাসিডগুলো বিভিন্ন রকম অ্যাসিড তৈরি করতে পারবো। তো অ্যাসিড তৈরি করার পদ্ধতি আমি শেখাচ্ছি না, একটা ছোট্ট পদ্ধতি তোমরা শিখে নাও, ইম্পর্টেন্ট। যদি কোনো অ্যালকোহল নেওয়া হয়, অ্যালকোহল খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় অক্সিডেশন। অক্সিডেশন অফ অ্যালকোহল। অক্সিডেশন অফ অ্যালকোহল। যদি অ্যালকোহলের অক্সিডেশন করা হয়, অক্সিডেশনের ফলে অক্সিডেশন কি দিয়ে করতে হয় দেখে নাও, K2Cr2O7 এবং কনসেন্ট্রেট H2SO4। এই যৌগটা যদি দেয়া যায়, এখানে অক্সিডেশন করছি বলে থার্ড ব্র্যাকেটে অক্সিজেন লিখেছি, আর যদি রিডাকশন করতাম, কোথাও যদি রিডাকশন হয় তখন সেটা আমরা দেবো থার্ড ব্র্যাকেটে হাইড্রোজেন। ক্লিয়ার হলো? তাহলে এই এখানে যটা কার্বন থাকবে তটা কার্বন গুণেই আমরা এখানে একটা অ্যাসিড করে ফেলবো, অ্যাসিড হয়ে যাবে, এখানে একটা অ্যাসিড হয়ে যাবে। এখান থেকে দেখানো যাবে না, আমি জাস্ট একটু বোঝাচ্ছি, দেখে নাও কিভাবে করবো, ভালো করে শুনে নাও। ধরে নাও আমি একটা CH3O CH3O নেবো না, হ্যাঁ নিতেও পারি, বা একটা কাজ করি CH2OH নিলাম। ভালো করে দেখে নাও, এখানে K2Cr2O7 H2SO4 দিলাম, এটা দিলাম, ডট ডট করে দিলাম। তাই লক্ষ্য করে এখানে কটা কার্বন আছে, দুটো কার্বন দিয়ে চেক করো, এখানে একটা অ্যাসিড তৈরি হয়ে গেছে। দুটো কার্বন দিয়ে এখানে একটা অ্যাসিড তৈরি হয়ে গেছে। ক্লিয়ার হলো? তো এইভাবে আমরা অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে, অক্সিডেশন মানে জারণ, এর মাধ্যমে আমরা অ্যাসিড তৈরি করতে পারি। তো অ্যাসিড তৈরি করা আমরা শিখিয়ে দিলাম, অ্যাসিড তৈরি করা বুঝে গেলাম। আর একটা ছোট্ট কথা বলি, এর ঠিক উল্টোটা, যদি আমরা অ্যাসিডকে সরাসরি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটার নামটা খুব ভালো করে লিখে নাও, এটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর এর সঙ্গে H+ দিতে হয়, জল থাকবে।
অ্যাসিড মাধ্যম থাকবে। তাহলে এ বিজারণ করে, বিজারণের জন্য এখানে কোন চিহ্ন দিলাম, থার্ড ব্র্যাকেটে H প্লাস দিলাম। এই বিজারণের ফলে এই অ্যাসিটিক অ্যাসিড বিজারণের ফলে উৎপন্ন হয়ে যাবে সমকার্বনযুক্ত অ্যালকোহল। তার মানে এই অ্যালকোহলটাই আবার ফিরে আসবে। বুঝতে পারা গেল? তার মানে অ্যালকোহলকে জারিত করলে অ্যাসিড পাওয়া যায়, মাঝে অ্যালডিহাইড তৈরি হয়, কিন্তু সেটা লিখবো না। আর অ্যাসিডকে বিজারিত করলে সরাসরি অ্যালকোহলে চলে আসে। কি দিয়ে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। তার মানে আমরা অ্যালকোহল এবং অ্যাসিড দুটোরই কিন্তু প্রিপারেশন পেয়ে গেলাম। এটাকে ভাইস ভার্সা বলে, এর থেকে ওতে গেলাম, ওর থেকে এতে ফিরে এলাম। ক্লিয়ার হয়ে গেল? আর একটা ছোট্ট কথা, অ্যাসিডের মধ্যে অ্যাসিড ধর্মটি এই হাইড্রোজেনের জন্য ডিপেন্ড করে, তাই এটাকে আমরা বলি অ্যাসিডিক হাইড্রোজেন। কিন্তু এই হাইড্রোজেনটা অ্যাসিডিক নয়। তার মানে অ্যাসিডের অ্যাসিড ধর্মটা COOH, এই H গ্রুপের জন্য অ্যাসিডিক ধর্ম নিয়ন্ত্রিত হয়। বুঝে গেলাম? তাহলে অ্যাসিড বুঝে গেলাম, অ্যালকোহল তো পড়েই ফেললাম, অ্যালডিহাইড পড়ে ফেললাম, কিটোন পড়ে ফেললাম, ইথারটা একবার তোমাদের বুঝিয়ে দিলাম। একটা ছোট্ট প্রশ্ন দিই, নালে এটা দিয়েই আজকে আমরা এটা শেষ করব। তো এখানটা পাঁচটায় তোমরা লিখে নাও, দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আমার মনে হয় জানা দরকার। আমরা আগের দিন একটা ছোট্ট কথা বলেছিলাম, লক্ষ্য করো যে CH3 CH2OH এই অ্যালকোহলকে যদি আমি 170°C টেম্পারেচার দিই এবং কনসেন্ট্রেট H2SO4 দিই, তাহলে এই অ্যালকোহলটা তৈরি করবে অ্যালকিন। এটা নতুন কিছু নয়, এটা আগের দিনে করা হয়ে গেছে। এটাকে আমরা নিরুদন বলেছিলাম। কিন্তু ছোট্ট দেখে নাও, এই নিরুদনটাকে একটা স্পেশাল নাম দিচ্ছি, এটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন, মানে অন্ত আণবিক নিরুদন। আচ্ছা, এটার মানে কি স্যার? অন্ত আণবিক নিরুদন তার মানে এখানে যে জলটা বেরোলো, এক অণু যে জল নির্গত হলো, সেই জলটা একটা অণুই এখানে অংশগ্রহণ করেছে, এখানে কিন্তু দুটো তিনটে অণু অংশগ্রহণ করেনি। দেখে নাও। তাহলে আমি যদি আজকে এই বিক্রিয়াটাকে একটু চেঞ্জ করে দিই, ধরে নাও CH3CH2OH দিই এবং এখানে কনসেন্ট্রেট H2SO4 এর জায়গায় মধ্যম গাঢ় মানে মিডিয়াম কনসেন্ট্রেট বা ডাইলুট না, মিডিয়াম কনসেন্ট্রেট নিই, অর্থাৎ আমি লিখছি মধ্যম গাঢ় H2SO4। তোমরা একটু লেখাটা জুম করে দেখে নিও। H2SO4 নিই এবং টেম্পারেচারটা যদি 140°C মধ্যে রাখি, তাহলে লক্ষ্য করো এখানে এক অণুর জায়গায় অ্যালকোহল দু অণু বিক্রিয়া করে। এখানে কোন অণু অ্যালকোহল বিক্রিয়া করলো? দু অণু। ক্লিয়ার হলো? দু অণু অ্যালকোহল বিক্রিয়া করে এক অণু জল বার করে দিল। কিরকম ভাবে বিক্রিয়াটা হয় তোমরা একটু দেখে নাও, আমি দেখিয়ে দিলাম। এ দেখো, CH3 CH2OH, এখান থেকে আবার একবার লিখছি CH3 CH2OH, এটাকে উল্টে লিখলাম, দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এখান থেকে দেখো, লক্ষ্য করো, তোমরা বুঝেই গেছো এবার, এখান থেকে এক অণু জল বার করে দিলাম। দেখে নাও, এক অণু জল যদি নির্গত হয়ে যায়, তাহলে উৎপন্ন প্রোডাক্টটা কি হবে বলো? দেখো, উৎপন্ন প্রোডাক্টটা অবশ্যই এইটা দিতে হবে, মধ্যম গাঢ় H2SO4 140°C টেম্পারেচার, তাহলে হয়ে যাবে, লক্ষ্য করো, CH3 CH2, এখান থেকে ওটা বেরিয়ে গেল, আর ওই অ্যালকোহলের এই পার্টটা এখানে এসে যুক্ত হয়ে গেল। দেখে নাও, যৌগটা কি উৎপন্ন হলো? ইথার। এই ইথার যৌগটার আমরা নাম কি দেবো বলো? এই ইথার যৌগটার আমরা কি নাম দেবো বলো? এই ইথার যৌগটা তোমরা তো নাম বুঝতেই পেরে গেছো, দুদিকেই ইথাইল গ্রুপ। এটা হয় ডাই ইথাইল ইথার, সাধারণ নাম ডাই ইথাইল ইথার, আর নচেতের নাম দাও ইথক্সি ইথেন, এই নামটাও তোমরা দিতে পারো, ইথক্সি ইথেন। ক্লিয়ার হলো? তাহলে আজকে আমরা অ্যালকোহল থেকে ইথার প্রস্তুতিও শিখে গেলাম। তার মানে আমি এটাকে অ্যালকোহলের, যদি মনে করি অ্যালকোহলের যেখানে আমরা চারটে না কটা কেমিক্যাল প্রপার্টিজ লিখেছিলাম, সেখানে এখানে অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজে ঢুকিয়ে দেবো, অর্থাৎ রাসায়নিক ধর্ম। আর এটা ইথার প্রস্তুতির দ্বিতীয় একটা ধর্ম,
শিখিয়ে দিলাম। আমরা উইলিয়ামসন সংশ্লেষণ শিখেছিলাম, ইথার প্রস্তুতির একটা ধর্ম, আর আজকে শিখলাম ইথার প্রস্তুতির আর একটা ধর্ম এটা। কিন্তু এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এইখানে যে ইথারটা তৈরি হবে সেই ইথারের দুদিকেই এই আর গ্রুপটা সেম থাকতে হবে। যেহেতু ইথারের দুদিকেই আর গ্রুপটা সেম, তাই আমরা এখানে কেবলমাত্র সরল ইথারই প্রস্তুত করতে পারবো, মিশ্র ইথার প্রস্তুত করতে পারবো না। কিন্তু উইলিয়ামসন সংশ্লেষণে মিশ্র এবং সরল উভয় প্রকার ইথারই প্রস্তুত করতে পারি। বুঝা গেল? ব্যাস, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আর সম্ভবত আমি একটা ভিডিও করলে আমার অর্গানিকের ক্লাস 10-এর ভিডিও সারা হয়ে যাবে। আর তোমরা আবার বলছি, প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখো, দেখে দেখে নিজেরা নোট তৈরি করো, এবং সেখানে যেভাবে বলেছি সেইভাবে যদি তোমরা নোট তৈরি করে নাও, তাহলে আমার মনে হয় নোটটা একদম কমপ্লিট এবং বেস্ট নোট হবে। গুড নাইট।